চোখের ইশারায় আকাশকে সামনের দিকে তাকাতে বলল শিহাব। আকাশ সামনে টাকা দিয়ে দেখল ইতিমধ্যেই হুর বোতলের অর্ধেক পানি গটগট করে খেয়ে নিয়েছে। বোতলটা এবার ছিনিয়ে মুখটা তার হাতে নিয়ে নিল। সেও পানি পান করতে লাগলো। এভাবে করে তিনজনই পানি খেলো। খাওয়া শেষে দেখলো বোতলে অবশিষ্ট এক ফোঁটাও পানি নেই। তবে তাদের মাঝে মনস্তাপ একদমই নেই। স্নেহা শিহাবের দিকে তাকিয়ে কুটিল হাসি দিয়ে বলল, ও সরি, পানি তো সব শেষ হয়ে গিয়েছে। এখন তোমরা পানি কিভাবে খাবে? আচ্ছা, সমস্যা নেই, বাসায় গিয়ে তোমরা পানি খেয়ে নিও। এখন আমাদের উঠতে হবে, অনেক লেট হয়ে গেছে। টাটা। বলে তিনজনে উঠে দাঁড়ালো। হুর এখনো বসে আছে। চোখে মুখে লেগে আছে অসহায়ত্বের রেশ। গরম এবং ক্লান্তির কারণে মুখ কিছুটা লাল হয়ে গেছে, বিশেষ করে গাল দুটি। চেহারায় মলিনতার ছোঁয়া। তৃষ্ণাত আকাশ শিহাব ফিহানের থেকে মলিন মুখে চেয়ে রইল। অসহায়ত্ব বোধ করল। মলিন স্বরে বলল, সরি, আমি জানতাম না তোমাদেরও তৃষ্ণা পেয়েছে, না হলে আমি পানি কম খেতাম। আচ্ছা, সমস্যা নেই, তোমরা চলো, দোকানের পাশে আমি তোমাদের পানি কিনে দিচ্ছি। শিহাব আর ফিহান একে অপরের দিকে তাকিয়ে হাঁ হাঁ করে হেসে দিল। হাসি যেন থামছেই না। বসে থাকা অবস্থাতেই পেটে হাত দিয়ে হাসতে লাগলো। শিহাব ফিয়ারে হাসির উৎস খুঁজে পেল না হোর। তাই তো বোকার মতন তাদের হাসির দিকে তাকিয়ে রইল, অপেক্ষা হাসি বন্ধ হওয়ার। একসময়ে শিহাব আর ফিহান তাদের হাসি নিয়ন্ত্রণে আনে। আরে বোকা মেয়ে, আমরা তো মজা করছিলাম। তোমায় পানি কিনে দিতে হবে না, প্রয়োজন পড়লে আমরা গিয়ে নিতে পারবো। এখন তোমরা বাসায় যাও, কালকে আবার দেখা হচ্ছে। তাদের দিকে তাকিয়ে মুচকি হেসে বসা থেকে উঠে দাঁড়ালো হুর। বান্ধবীদের সাথে কথা বলতে বলতে এগিয়ে গেল। পিছন পিছন আসছে শিহাব, আকাশ আর ফিহান। ক্লান্ত শরীর নিয়ে বাসায় প্রবেশ করল হুর। শরীরটা যেন একদমই চলছে না। ইচ্ছে না থাকা সত্ত্বেও শরীরটাকে টেনে টুনে হেঁটে সামনে এগোচ্ছে হুর। ড্রয়িং রুমে এসে সোফায় ধপ করে বসে পড়ল। কিছুক্ষণ বসে শরীরে এসির বাতাস ছোঁয়ালো। চোখ জোড়াও বুজে আসছে। ক্লান্ত শরীরে ঘুমেরা ভর করেছে। কিছুক্ষণ ঘুমের প্রয়োজন। আধো আধো চোখে লিলিকে দেখতে পেল। লিলিকে দেখে মলিন হাসল সে। লিলি নেতিয়ে যাওয়া হুরকে দেখে প্রশ্ন করল, ভীষণ ক্লান্ত লাগছে তোমায়, ফ্রেশো আসো, খাবার খেয়ে নিবে। আধো আধো চোখ জোড়া কোনো মতে খুলে দুর্বল কণ্ঠে হুর বলল, আমি এই মুহূর্তে কিচ্ছু খাবো না আপু, এখন আমি ঘুম দেব, ঘুম থেকে উঠে খাবো, বড্ড ক্লান্ত লাগছে শরীর। বলে উঠে দাঁড়ালো। কাঁধের ব্যাগ সোফাতে রেখেই ঢুলতে ঢুলতে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। রুমে এসে বিছানায় ধপ করে শুয়ে পড়ল। বিছানায় শুয়ে থেকে ক্রস বেল্ট এবং কোমরের বেল্ট খুলে ফেলল। ধীরে ধীরে চোখ বুজে আসলো। কিছুক্ষণ পর লিলির কণ্ঠ কর্ণপাত হলো। লিলি তাকে ডেকে যাচ্ছে। চোখ খুলতে মন চাইছে না তার, তাই চোখ বন্ধ করে পড়ে রইল বিছানায়। হুরের কোনো সারা শব্দ না পেয়ে লিলি বিছানার কাছে এসে হুরের শরীরের ওপরে হাত রেখে ঝাঁকিয়ে ওঠানোর চেষ্টা করল। হুরকে চোখ খুলতে দেখে বলল, রুদ্র স্যার তোমায় ডাকছে খাবারের জন্য, তিনি অপেক্ষা করছেন তোমার, দ্রুত ফ্রেশ হয়ে নিচে আসো। হুরের আবারও দুর্বল কণ্ঠস্বর, প্লিজ আপু, আমায় জোর করো না, আমাকে ঘুমাতে দাও, আমি পরে খেয়ে নেব, ওনাকে কিছু একটা বলে দাও। হতাশ হয়ে রুম থেকে বেরিয়ে গেল লিলি। ডাইনিং টেবিলে এসে রুদ্ধের উদ্দেশ্যে বলল, স্যার, হুরকে খুবই ক্লান্ত লাগছে, ও বলেছে সে নাকি এখন ঘুমাবে, ঘুম থেকে উঠে খাবার খাবে। এক নজর লিলির দিকে তাকিয়ে টেবিলে থাকা ফাঁকা গ্লাসের দিকে কিছুক্ষণ মনোযোগ সহকারে তাকালো। তারপর চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে সিঁড়ির দিকে অগ্রসর হলো। বড় বড় পা ফেলে 2 সিঁড়ি অতিক্রম করে ওপরের দিকে হেঁটে যাচ্ছে সে। লিলি কিছুক্ষণ রুদ্ধের দিকে তাকিয়ে থেকে চলে গেল জেরিনের কাছে। হুরের রুমের কাছে এসে দরজায় টোকা দিল রুদ্ধ। ভেতর থেকে কোনো সাড়া শব্দ এলো না। পরপর 3 বার টোকা দিল। ফলাফল এবারও শূন্য। তাই বিনা অনুমতিতে রুমে প্রবেশ করল সে। বিছানায় উপর হয়ে শুয়ে আছে হুর। 2 হাত ভাঁজ করে তার মাঝে মাথা রাখা। হুরের আর একটু কাছে যেতে স্থির হয়ে গেল তার নেত্রপল্লব। গতকাল হুর শ্বাসরুদ্ধ করা অবস্থায় পড়লেও আজ রুদ্ধ নিজে পড়েছে। হুরের দিক থেকে চোখ সরিয়ে নিতে চাইলেও পারছে না। চোখ নিবদ্ধ হয়ে আছে হুরের পিঠের ওপর। উবুর হয়ে শুয়ে থাকার কারণে জামা কাঁধ থেকে কিছুটা নেমে এসেছে, যার ফলে জামার ভেতরে থাকা ছোট ব্লাউজের ফিতা দেখা যাচ্ছে। শুধু ফিতা নয়, পিঠেও তার অবয়ব বোঝা যাচ্ছে। বুকে পীড়া শুরু হয়ে গেছে। নিজেকে সংবরণ করল সে। হুরের থেকে চোখ সরিয়ে আশেপাশে তাকিয়ে নিজেকে স্বাভাবিক করল। দম ছাড়া এক দীর্ঘশ্বাস ফেলে পুনরায় হুরের দিকে তাকালো। তীক্ষ্ণ দৃষ্টি দ্বারা চেয়ে রইল। গম্ভীর স্বরে ডাকল, এই উঠো। উঠল না হুর।
রুদ্ধ মনে করলো তার গলার স্বরের ভলিউম কিছুটা কম ছিল, তাই তো হুড় তার ডাকে সাড়া দেয়নি। তাই আগের চেয়ে দ্বিগুণ আওয়াজ তুলে ডাকলো, তাতেও কোনো লাভ হলো না। নিজের মতন পড়ে রইল বিছানায়। এবার আর হুড়ের দিকে তাকিয়ে রইল না রুদ্ধ, চোখ নিচু করে ফ্লোরের দিকে ডাকলো। সাদা চকচকে টাইলস, ময়লার ছিটে ফোটাও দেখা যাচ্ছে না। সেখানে তাকিয়ে থেকে জোর গলায় আবার হুড়কে ডাকতে চাইল। কণ্ঠস্বর দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না, তবে চেষ্টা করা বন্ধ করল না। নিজেকে এবং নিজের কণ্ঠস্বরকে সংযত রেখে কাঠিন্য গলায় বলার চেষ্টা করলো, কিন্তু তার আগেই হুড় নড়ে চড়ে উল্টো থেকে সোজা হয়ে শুয়ে পড়ল। এবার যেন দম আটকে গেল রুদ্ধের। সিচুয়েশনটা বিব্রতকর, শুধু বিব্রতকর নয়, বিশ্রীকর। ওড়নাবিহীন শুয়ে আছে হুড়। নিঃশ্বাস নেওয়া বুক পেট বারবার ওপর নিচ হচ্ছে, যা ভয়াবহ এক ব্যাপার মনে হচ্ছে রুদ্ধের কাছে। থেমে থেমে শ্বাস নিচ্ছে, আর দেখতে না পেয়ে চিল্লিয়ে উঠল। হুর, ধরফড়িয়ে উঠে বসল হুড়। সামনে রুদ্ধকে বসে থাকতে দেখে বিস্মিত হলো। রুদ্ধ তার রুমে ভুলেও আসে না, তাই এখন তাকে এখানে দেখে অনেকটা অবাক হলো। বিস্ময়ের চোখ হালকা বড় হয়ে এলো। জিজ্ঞেস করলো, আপনি আপনি এখানে? রুদ্ধ বারান্দার দিকে চোখ রেখে কাঠিন্য গলায় বলল। নিজেকে গোছাও। রুদ্ধের কথার অর্থ বুঝতে পারল না হুড়। ঈষৎ ভ্রু কুচকে রুদ্ধের দিকে তাকিয়ে রইল, তবে রুদ্ধের চোখ অন্যদিকে। এতে রুদ্ধের কথার মর্ম বুঝতে আরও কষ্ট হচ্ছে তার। হঠাৎই চোখ গেল তার সামনে থাকা আয়নার দিকে। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখার সাথে সাথেই কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। কোটর থেকে বেরিয়ে আসতে চাইল আঁখি পল্লব। তাড়াহুড়ো করে ওড়না খুঁজতে লাগলো, তবে খাটের আনাচে কানাচেও ওড়নার সন্ধান মিলছে না। বাধ্য হয়ে গায়ে দেওয়া পাতলা চাদর গায়ে জড়িয়ে নিল। অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে যাওয়ায় ভেতরে ভীষণ অস্বস্তি হতে লাগলো। রুদ্ধ যখন বুঝলো হুড় নিজেকে পরিপাটি করে নিয়েছে, তখন তার দিকে ফিরে চাইল। আপাদমস্তক দেখে শান্ত স্বরে বলল, 10 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নিচে খেতে আসো। অতঃপর প্রয়াণ করল রুম। স্বস্তির এক লম্বা শ্বাস ছাড়ল হুড়। মনে মনে নিজেকে খুবই বকতে লাগলো। বকা উচিত, আজ নিজের হেয়ালিপনার কারণে বাজে এক পরিস্থিতির শিকার হতে হয়েছে তাকে। মনে মনে কয়েকটি কথা আওড়ে নিল সে। আচ্ছা, উনি কি ভাবছে আমার ব্যাপারে? কেন যে সতর্ক হয়ে ঘুমাতে পারলাম না? ইজ্জতের রফা দফা হয়ে গেছে। হে মাবুদ, এখন ওনার সামনে নিজের চেহারা কিভাবে দেখাবো? দুষ্কর হয়ে যাবে তার মুখোমুখি হতে। অস্বস্তি নিয়ে মাথা নিচু করে খাবার খাচ্ছে হুড়, তবে আজ খাওয়াতে কেমন রুচি পাচ্ছে না। খাবারের স্বাদ সে নিতে পারছে না, কারণ একটাই, সামনে বসে আছে রুদ্ধ। নিচে আসার পর থেকে একবারও রুদ্ধের মুখ পানে তাকায়নি সে। লজ্জা অস্বস্তি সব আষ্টে পিষ্টে ঘিরে রেখেছে তাকে, তাই তো ভুল করেও রুদ্ধের দিকে তাকায়নি। তবে আজ রুদ্ধ আর চোখে এবং সরাসরি হুড়ের পানে বারবার তাকাচ্ছে। কেন তাকাচ্ছে তা তার জানা নেই, তবে তাকিয়ে থাকতে ভালোই লাগছে। মেয়েটা যে লজ্জায় কুঁকড়ে গিয়েছে তাও ঢের বুঝতে পারছে। আজকের এই নিস্তব্ধ পরিবেশে বেশ আনন্দিত হচ্ছে রুদ্ধ, তা একান্তই মনে মনে। ডাইনিং টেবিলের কাছে আসলো জেরিন। রুদ্ধ আর হুড়ের উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, আর কিছু কি লাগবে আপনাদের? জেরিনের কথায় রুদ্ধের ঘোর ভাঙলেও হুড়ের দিক থেকে নজর সরালো না। চোখ তার এখনো হুড়ের দিকেই রয়েছে, তবে দৃষ্টিবদল হলো হুড়ের। খাবারের প্লেট থেকে চোখ সরিয়ে জেরিনের দিকে তাকালো, মাথা ঝাঁকিয়ে না বোঝালো। আর চোখে রুদ্ধের দিকে তাকাতে বড্ড ইচ্ছে করছে, তবে সাহসে কোলাচ্ছে না, তাই ইচ্ছেকে মাটি চাপা দিল। মনোযোগ পুনরায় খাবারে দিল। হুড়ের দিক থেকে চোখ সরিয়ে রুদ্ধের দিকে তাকালো জেরিন। হুড়ের প্রতি এমন রুদ্ধের চাহনি দেখে কিছুটা ভড়কে গেল। কিছু লাগবে কিনা দ্বিতীয়বারের মতো প্রশ্ন করতে ভুলে গেল। প্রশ্ন করলেই বা কি, প্রথমবার প্রশ্নের জবাব যেহেতু দেয়নি, তাই দ্বিতীয়বার উত্তর পাওয়ার আশা নিতান্তই হাস্যকর। তাই আর চেয়েও দ্বিতীয়বার প্রশ্ন করতে পারল না জেরিন। কোনো মতে খাবার খেয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ালো হুড়। বেসিনে হাত ধুয়ে দৌড়ে চলে গেল তার রুমে। রুমের মধ্যে প্রবেশ করতেই সর্বপ্রথম দরজা লাগিয়ে দিল। ঠাস করে আওয়াজ হলো। সেই শব্দ কর্ণপথে আসলো রুদ্ধের। বাড়িটা খুবই নিস্তব্ধ হওয়ার কারণে সহজেই বিকট শব্দটা কানে আসতে পারল। গাড়িতে অবস্থান করছে রুদ্ধ আর হুড়। হুড়কে কলেজে নামিয়ে দিয়ে অফিসে যাবে রুদ্ধ। প্যাঁচার মতো মুখ করে জানালার বাহিরে তাকিয়ে আছে সে। ঘোর কাটল রুদ্ধের কথায়। কলেজ ছুটি কয়টায় হবে? হাতঘড়ি থেকে একবার চোখ বুলিয়ে নিল সে, তারপর সময় ক্যালকুলেট করে বলল, 2টার আগেই ছুটি হয়ে যাবে। রুদ্ধ ফোনের দিকে চোখ স্থির রেখে বলল, নিতে আসবো আমি তোমায়।
সাথে সাথেই হুর বলে উঠল। কেন? তীক্ষ্ণ দৃষ্টিতে হুরের দিকে তাকালো রুদ্ধ। রুদ্ধের এমন দৃষ্টি দেখে কিছুটা নিভে গেল সে। দৃষ্টি নত করে হাত কচলাতে লাগলো। শান্তস্বরে রুদ্ধ বলল, তোমার কলেজে আমার কিছু কাজ আছে, তাই সেখানে যাব, আর তোমাকেও পিক করে নিব। মাথা ঝাঁকালো হুর। পুনরায় দৃষ্টি জানালার বাহিরে দিল। গাড়ি এসে থামলো কলেজের গেটের সামনে। গাড়ি থামতেই পিছনে থাকা গার্ডস গাড়ির থেকে 2 জন গার্ডস নেমে বের হলো। রুদ্ধের গাড়ির কাছে এসে রুদ্ধ আর হুরকে নামার জন্য গাড়ির দরজা খুলে দিল। নেমে দাঁড়ালো 2 জন। বাঁকা চোখে একবার রুদ্ধকে দেখে সামনে এগোতে লাগলো হুর। হুর রুদ্ধের পিছে পিছে যাচ্ছে এবং তার পিছে আসছে গার্ডস। মাঠের মাঝে আসতেই রুদ্ধের ফোন কল আসলো। পকেট থেকে ফোন বের করে নাম্বারটি দেখে সেইখানেই দাঁড়িয়ে পড়ল। কল রিসিভ করে একটু দূরে যেতে লাগলো। পিছে গার্ডরাও আসতে চাইলো। হাত দেখিয়ে রুদ্ধ তাদের বারণ করলো আর বোঝালো হুরের দিকে নজর রাখতে। আর একটু কাছে যেতেই হুরের দেখা হয়ে গেল তার দলবলের। তারাও মাঠের দিকে এগিয়ে আসছে। সম্ভবত তারা ক্লাসরুম থেকেই ফিরে এসেছে। কাঁধে তাদের ব্যাগ ঝোলানো। হুর তাদের কাছে যেতেই জিজ্ঞেস করলো, কি হলো? তোমরা এখানে আসছো কেন? ক্লাসে যাবে না? আজকে জোনায়েদ স্যার আসবে না, ক্লাসও হবে না, তাই ক্লাস থেকে বের হয়ে আসছি। বাইরে একটু আড্ডা দিলে মন্দ হয় না। তা কোথায় যেতে চাচ্ছ? পাশে একটা পার্ক আছে, চলো সেখান থেকে ঘুরে আসি। বাচ্চাদের পার্কে গিয়ে আমরা কি করব? আরে সেখানে বসার খুবই ভালো প্লেস আছে, মনোমুগ্ধকর এক পরিবেশ। আমরা না হয় কিছু কিনে সেখানে বসে খাবো আর গল্প করব। তাল মেলালো স্নেহা। বলল, চলো না, একবার গিয়ে দেখি কেমন লাগে। এমনিতেও অনেক দিন হলো কোথাও ঘুরতে যেতে পারছি না। বাদ সাধল হুর। বলল, কিন্তু আমি এই মুহূর্তে কোথাও যেতে পারবো না। ভ্রুকুচকে আকাশ জিজ্ঞেস করলো। কেন? গলার স্বর নিচু রেখে হুর বলল, আরে আজ আমার সাথে উনি এসেছে। এবার আকাশের সাথে সাথে সবার ভ্রু কুচকে এলো। তারা বুঝতে পারছে না হুর কার কথা বলছে। মুক্তা তো জিজ্ঞেস করেই বসলো। কার কথা বলছিস? মিনমিন করে হুর উত্তর দিল। রুদ্ধ স্যারের কথা বলছি। ফট করে মিম প্রশ্ন করলো, উনি না তোর কাজিন হয়? তাহলে ওনাকে ভাইয়া না বলে স্যার কেন বলছিস? চমকে উঠল হুর। এইভাবে যে ধরা খেতে হবে তা বুঝতে পারেনি। চেহারা স্পষ্ট ভয়ের ছাপ। আনমনেই তর্জনী আঙ্গুল মুখে চলে গেল। বাচ্চাদের মতো মুখে আঙ্গুল দিয়ে ভাবনায় মগ্ন হয়ে গেল সে। ভাবান্তর শেষ হলে আচানক মুখ থেকে হাত সরিয়ে দাঁত বের করে হাসি দিয়ে বলে, আরে উনার যে চামচিকাগুলো আছে না, সবাই সবসময় তাকে স্যার স্যার বলে মাথা খেয়ে নেয়। তাদের এই স্যার শব্দ শুনতে শুনতে আমিও ভুলে রুদ্ধ ভাইয়াকে রুদ্ধ স্যার বলে ফেলেছি। তা এখন যেতে পারবে না কেন? হুর ভাবছে সে যদি বাহিরে ঘুরতে যায় তাহলে রুদ্ধ তাকে কিছু বলবে কিনা। অনেক কিছু বিবেচনা করে হুর ভাবল সে যাবে, কারণ রুদ্ধ আজ অবধি তাকে কোনো কিছুতে বারণ করেনি। সে নিজের মন মতো চলেছে, তাই আর এই বিষয় নিয়ে মাথা ঘামালো না সে। আরে ওটা তো আমি ফাইজলামি করে বলেছিলাম। এখন চলো, নইলে বেশি সময় সেখানে কাটাতে পারবো না। আর হ্যাঁ, আমি কিন্তু ফুচকার ঝালমুড়ি খাবো। রুদ্ধকে তাদের কাছে আসতে দেখা গেল। রুদ্ধ এক এক করে সবাইকে এক নজর দেখে নিল। অতঃপর হুরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ? থমকে গেল হুর। বন্ধুদের দিকে তাকিয়ে চোখ রুদ্ধের দিকে রাখলো, অপেক্ষা উত্তরের। তবে হুরের গলা দিয়ে শব্দ বের হচ্ছে না। যদিও জানে ঘুরতে যাওয়ার কথা বলতে দ্বিমত করবে না, তাও কেন জানি বলতে গলায় বাজছে। হুরকে উত্তর দিতে না দেখে পাশ থেকে মুক্তা বলে উঠল, ভাইয়া, আমরা একটু ঘুরতে যাচ্ছি। রুদ্ধ মুক্তার দিকে তাকালো, আবার হুরের দিকে চেয়ে রইল তার মুখ থেকে উত্তর শোনার জন্য। তা বুঝলো হুর। বলল, আমরা পাশের পার্কে ঘুরতে যাচ্ছি। আর ক্লাস? আজ জুনায়েদ স্যার আসবেন না, তাই পার্কে যাওয়ার সিদ্ধান্ত নিল সবাই। আসো। বলেই হাঁটা ধরল। হুর এবং তার বন্ধুরা রুদ্ধের কথার মানে বুঝতে পারল না, তাই আক্কেলহীনভাবে একে অপরের দিকে তাকিয়ে রইল। রুদ্ধ হাঁটতে হাঁটতে পিছন ঘুরল। হুরকে আসতে না দেখে ভ্রুকুচকে তাকালো। পিপিলিকার মতো পিলপিল করে রুদ্ধের পিছে আসলো সে। হুরের সঙ্গে তার বন্ধুরাও আসলো। গাড়ির কাছে এসে থামল রুদ্ধ। রুদ্ধর সাথে সাথে হুর এবং তার বন্ধুরাও দাঁড়িয়ে পড়ল। রুদ্ধ হুরের বন্ধুদের পিছনে থাকা গাড়ি দেখিয়ে বলল, তোমরা সবাই ওই গাড়িতে বসো।
রুদ্ধের আদেশ মান্য করলো সবাই। একে একে করে সবাই গাড়িতে বসতে লাগলো। সাথে যেতে চাইলো হুড়ও। তা দেখে রুদ্ধ প্রশ্ন করলো, তুমি কোথায় যাচ্ছ? হুড় তার বন্ধুদের দিকে আঙুল দেখিয়ে বলল, ওদের সাথে। তুমি আমার সাথে গাড়িতে যাবে। গার্ড গাড়ির দরজা খুলে দিলে বিনা বাক্যে ব্যাক সিটে বসে পড়ল হুড়। বসে পড়ল রুদ্ধ। রুদ্ধের গাড়ির পিছনে দুটি গাড়ি আসতে লাগলো। একটাতে আছে হুড়ের বন্ধুরা, অন্যটিতে গার্ডরা, আর একটাতে হুড় আর রুদ্ধের সাথে ড্রাইভারও। গাড়ি এসে থামলো হুড়দের বলা পার্কে। গার্ডস এসে গাড়ির দরজা খুলে দিতেই সবাই নেমে পড়ল। মিম গদগদ হয়ে বলল, থ্যাংক ইউ ভাইয়া আমাদের লিফট দেওয়ার জন্য, না হলে হেঁটে আসতে গেলে অনেক সময় লেগে যেত। চুপ রইল রুদ্ধ। থ্যাংক ইউর বিপরীতে যে কিছু বলতে হয় বোধহয় তার জানা নেই, এমন ভাবনা সবার। হুড় বলল, চল ভেতরে যাই। আর রুদ্ধ ভাইয়া ধন্যবাদ এখানে পৌঁছে দেওয়ার জন্য। বলেই হাঁটা ধরল। থামিয়ে দিল রুদ্ধ। বলল, থামো। ও থেকে হুড়ের বন্ধুদের উদ্দেশ্যে বলল, তোমরা যাও, ও আসছে। মিম, মুক্তা, স্নেহা হুড়ের দিকে তাকালো। চোখের চাহনি দ্বারা হুড় বোঝালো যেতে। তারা ভেতরে যেতেই রুদ্ধ হুড়ের ডান হাত শক্ত করে চেপে ধরল। দাঁত পিষে বলল, হু ইজ ইয়োর ভাইয়া? এটারই ভয় পাচ্ছিল হুড়। সিংহের গুহায় এসে সিংহকে খেপিয়ে কেটে পড়তে চেয়েছিল সে, কিন্তু সে ভাবতে পারেনি সিংহ তাকে এভাবে থাবা দেবে। নিজের প্রতি আফসোস হচ্ছে তার। কেন যে সে যেচে কৃতজ্ঞতা প্রদর্শন করতে গেল। শুকনো এক ফাঁকা ঢোক গিলে আমতা আমতা করে বলল, ওরা তো জানে আপনি আমার কাজিন, তাই আপনাকে ভাইয়া বলেছি। দুঃখিত স্যার, আমি আপনার কখনো ভাইয়া বলবো না। শক্তির জোর বাড়িয়ে হুড়ের হাত আর একটু শক্ত করে চেপে ধরল রুদ্ধ। কঠিন গলায় বলল, ডোন্ট কল মি স্যার। ফ্যালফ্যাল দৃষ্টিতে রুদ্ধের দিকে তাকিয়ে রইল হুড়। চোখের পলক কয়েকবার ঝাপটা মেরে বলল, ঠিক আছে ভাইয়া। রাগ দমিয়ে রাখতে চাইলেও দমাতে পারছে না রুদ্ধ। মেয়েটা বারবার রাগিয়ে দিচ্ছে তাকে। এবার আর নিজের রাগ দমন করল না সে। ধমকে উঠল, আর একবার ভাইয়া বললে এক থাপ্পড়ে সব দাঁত উপড়ে ফেলবো। স্যার এবং ভাইয়া ব্যতীত যা বলতে পারো বলো, তবে নেক্সট টাইম এই দুটো শব্দ যেন তোমার মুখ থেকে আমি না শুনি। বিপাকে পড়ে গেল হুড়। ভাইয়া এবং স্যার না বললে কি বলে তাকে সম্বোধন করবে সেটাই বুঝতে পারছে না। তাই টুকুর টুকুর নয়নে রুদ্ধের দিকে তাকিয়ে রইল। বোঝার চেষ্টা করলো রুদ্ধকে কি নাম ধরে ডাকবে। এমন কোনো নাম খুঁজে পেল না। ভাবতে ভাবতে আনমনে জিজ্ঞেস করলো, তাহলে আমি আপনাকে কি বলে ডাকবো? ভাইয়া বা স্যার কোনোটাই তো বলতে নিষেধ করলেন। নাম ধরে তো আপনাকে কোনো কালেই আমি ডাকতে পারবো না। বয়সে বোঝা যায় আপনি আমার থেকে অনেক বড়, তাই নাম ধরে ডাকা যাবে না। আপনি যদি চান আমি আপনাকে চাচা বলে ডাকতে পারি, কিন্তু চাচার মতো বয়স আপনার হয়নি। তবে আপনি চাইলে আমি বলতে পারি। মোচড়ে ধরা হাত মোচড়ে ধরেই পিছনে ঘোরালো হুড়কে। মোচড়ানো হাত হুড়ের পিঠের সাথে ঠেকিয়ে ধরল। আগের তুলনায় এখন অনেক ব্যথা পাচ্ছে সে। ব্যথায় আর্তনাদও করে উঠেছে। সেই দিকে বিন্দুমাত্র খেয়াল নেই রুদ্ধের। সে রাগে এখন পঞ্চমুখ। ইতিমধ্যে রাগে তার চোখের সাদা অংশ লাল হয়ে গেছে। সেই সাথে মুখে সাদা চামড়াও লাল আবরণ ধারণ করেছে। রুদ্ধের রাগান্বিত চেহারা হুড়ের চোখে পড়ছে না, কারণ রুদ্ধ তাকে উল্টো করে চেপে ধরে রেখেছে। হুড় এবার নিজের কষ্ট সহ্য করতে পারল না। আর্তনাদ করার সাথে সাথে নিজেকে ছাড়াতে ছাড়াতে বলল, আহ, ব্যথা পাচ্ছি তো আমি। প্লিজ আমায় ছেড়ে দিন। আমি আর কখনো আপনার সাথে ফাজলামি করবো না। আপনাকে কখনো চাচা বলবো না। প্লিজ এবারের মতো ক্ষমা করে দিন। আমি হাতে খুব ব্যথা পাচ্ছি। ঝটকা দিয়ে হুড়কে ছেড়ে দিল রুদ্ধ। এমনভাবে ঝটকা মেরেছে যে হুড় হুমড়ি খেতে খেতে বেঁচে গিয়েছে। রুদ্ধ থেকে ছাড়া পেতেই বড় এক নিঃশ্বাস নিল। এতক্ষণ নিঃশ্বাস আটকে আসছিল তার। হাতে ব্যথা অনুভব হলো। ডান হাত সামনে এনে হাতে চোখ বুলালো। রক্ত জবান ন্যায় লাল টকটকে হয়ে আছে তার হাত। রুদ্ধের 5 আঙুলের দাগ স্পষ্ট। হাতের এমন বেহাল অবস্থা দেখে কাদো কাদো হয়ে আসলো তার মুখশ্রী। জ্বলছে খুব। হাতে একটু পানি লাগালে বোধহয় কিছুটা শান্তি পাওয়া যেত, কিন্তু আফসোস আজকে ব্যাগে করে পানি নিয়ে আসতে ভুলে গেছে। নেত্রকোণে জলের ঢেউ বইছে। টলমল চোখ নিয়ে রুদ্ধের দিকে তাকালো সে। রুদ্ধের চাহনি তখনও তীক্ষ্ণ এবং গম্ভীর, তাই চেয়েও আর প্রশ্ন করার সাহস কুলাতে পারেনি হুড়। মাথা নিচু করে নিজের হাত দেখছিলাম আবার। কর্ণপাতে আসলো রুদ্ধের পুরুষালী শক্ত কণ্ঠ। চলো। রুদ্ধের পিছু পিছু আসতে লাগলো সে।
এবং তার পিছে পিছে আসতে লাগলো গার্ড। দুজনের পা এসে থামলো হুরের বন্ধু বান্ধবদের কাছে যেতে। হুর দেখলো তারা খাবারের আয়োজন করে রেখেছে, তার জন্য ফুচকা এবং ঝালমুড়িও আনা হয়েছে। ফুচকা এবং ঝালমুড়ি দেখে কিছুক্ষণ পূর্বের হাতে ব্যথা তৎক্ষণাৎ ভুলে গেল, মুখে পানি চলে আসলো। খুশিতে আটখানা হয়ে বলল, তোমরা আমার জন্য ফুচকা আর ঝালমুড়ি এনে রেখেছো? মুচকি হেসে জবাব দিল আকাশ। হ্যাঁ, তোমার জন্য আনা হয়েছে, দাও এখন খাও। ফুচকার প্লেট হুরের দিকে এগিয়ে দিল সে। হুর তার দুহাত সামনে বাড়িয়ে ফুচকার প্লেট নিতে ধরলে আকাশ হুরের ডান হাতের অবস্থা দেখে আটকে উঠল। বিচলিত হয়ে বলল, হুর, তোমার হাতের এই অবস্থা কেন? কিছুক্ষণ আগে তো ঠিকই ছিল। হাত থেকে ফুচকার প্লেট রেখে হুরের হাত ধরতে নিলেই রুদ্ধ আকাশের হাত ধরে নেয়। নিজের হাতের উপর পুরুষালী হাত দেখে মাথা তুলে ওপরে তাকালো আকাশ। রুদ্ধকে দেখতে পেয়ে খানিক ঘাবড়ে গেল। রুদ্ধ আকাশের হাত ছেড়ে দিয়েছে, শীতল গলায় বলল, বিনা অনুমতিতে কাউকে স্পর্শ করা উচিত না, তা কি জানো না? ঘাবড়ানোর মাত্রা বেড়ে গেল। কপালে বিন্দু বিন্দু ঘামের কণা দেখা মিলল। আমতা আমতা করতে লাগলো আকাশ। অস্বস্তিও হতে লাগলো। বারবার তাকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। অস্বস্তি নিয়ে কোনো মতে বলল, সরি। হুরের দিকে তাকিয়ে কোমল স্বরে বলল, এখন বলো কিভাবে হলো? আর চোখে রুদ্ধর দিকে তাকালো। ঠোঁটে মিথ্যে হাসি ঝুলিয়ে বলল, গাড়ির সাথে হাত চেপে বসেছিলাম, তাই হয়তো এমন হয়ে গেছে। আহত দৃষ্টিতে তাকালো আকাশ। মোলায়েম কণ্ঠে বলল, আসো, আমি তোমায় অয়েন্টমেন্ট লাগিয়ে দিচ্ছি। আবারও হুরের হাত ধরতে চাইল, তবে রুদ্ধের কথায় থেমে গেল। তোমায় কষ্ট করে ওর হাতে মলম লাগিয়ে দিতে হবে না, ওর ঘায়ে মলম লাগানোর দায়িত্ব আমার। তুমি অন্য কাউকে মলম লাগিও। থেমে গার্ডকে উদ্দেশ্য করে বলল, গাড়িতে ফার্স্ট এইড বক্স রাখা আছে, নিয়ে এসো। রুদ্ধের আদেশ মান্য করে গাড়ি থেকে ফার্স্ট এড বক্স নিয়ে আসলো গার্ড। রুদ্ধ বক্স থেকে একটি মলম বের করে হুরের হাত স্পর্শ করলো। লাল হয়ে যাওয়া জায়গায় মলম স্পর্শ করতেই কেঁপে উঠল হুর, একটু জ্বলছে। তার উপর রুদ্ধ তার শক্ত হাতে হুরের নরম হাত স্পর্শ করেছে। রুদ্ধ হঠাৎ খেয়াল করলেও হুরের নরম হাত তুলোর মতো তার হাতের মুঠোয় চুপসে যাচ্ছে। হাতে অয়েন্টমেন্ট লাগানো শেষ হলে হুর বন্ধুদের সাথে ঘাসের ওপর বসে পড়ে এবং তার পছন্দের ফুচকা হাতে নিয়ে গপাগপ খেতে শুরু করে। হুরকে এইভাবে খেতে দেখে আশ্চর্য হয়ে যায় রুদ্ধ। মেয়েটা যে খাদক ছিল তা সে ভালো করেই জানত, কিন্তু তাই বলে এইভাবে রাক্ষসের মতো খাবে? সেই দিকে আর লক্ষ্য না করে অন্যদিকে চলে গেল রুদ্ধ। ভরপুর খাওয়া চলছে তাদের মাঝে, সাথে আছে আনলিমিটেড গল্প। হুর বরাবরের মতো খাওয়ার সময় কথা কম বলছে, আর খাওয়ার ওপর ভাবনা এমন যে সে যদি খাবারে বিরতি রাখে তাহলে তার ভাগের খাবার অন্যরা খেয়ে ফেলবে। তাই সে কখনো খাওয়ার সময় তেমন কথা বলে না। ফুচকা শেষ করে হামলে পড়ল ঝালমুড়ির ওপর। ঝালমুড়ি খাচ্ছে আর হুহা করছে ঝালে। ফুচকা এবং ঝালমুড়িতে অনেক ঝাল দিয়ে বানানো হয়েছে। এত ঝাল খেয়ে নাকমুখ লাল হয়ে গেছে হুরের, তবুও খাওয়া বন্ধ করছে না। মুক্তা মুখে বুট ভাজা পুড়ে দূরে থাকা রুদ্ধের দিকে তাকিয়ে প্রফুল্ল স্বরে বলল, তোর কাজিনটা বেশ হ্যান্ডসাম হলেও অনেকটা মুডি জানিস। এই নিয়ে দুইবার তাকে চোখে পড়লো, গতবারের চেয়ে এবার দেখার সুযোগ বেশিই পাচ্ছি। তবে তার মুখে হাসি দেখতে পাচ্ছি না। ব্যাটা কি কখনো হাসে না নাকি? হুর হতাশ স্বরে বলল, আমার মনে হয় লোকটাকে জন্ম হওয়ার পরই ডাক্তার তাকে উল্টো লটকে রেখেছিল, তাই তো সবসময় তার মুখ লটকে থাকে। সময়টা সকালের। হুর রুদ্ধের দরজার বাইরে উকি ঝুঁকি মারছে। এখন রুদ্ধের দর্শন চাইছে। নিচে অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর যখন দেখলো রুদ্ধ নিচে নেমে আসছে না, তখন বাধ্য হয়ে হুর নিজেই ওপরে রুদ্ধের রুমের সামনে চলে গেল। দরজায় টোকা দেওয়ার পর বুঝতে পারল দরজা খোলা, তবুও আরেকবার টোকা দিল। ভেতর থেকে সারা শব্দ পেল না সে, তাই ভীত মন নিয়ে আস্তে আস্তে করে দরজা খুলতে লাগলো। একসময় অর্ধেকের বেশি দরজা খুলে গেল, তবে ভেতরে অন্ধকার ছাড়া কোনো কিছুই দেখতে পেল না। ঘুটঘুটে অন্ধকার দেখে ভয় পেল হুর। ভয়ে ভয়ে রুদ্ধকে বলতে লাগলো, আপনি কি রুমের মধ্যে আছেন? প্রশ্নের পিঠে উত্তর পেল না হুর। দ্বিতীয়বারের মতো যখন রুদ্ধের রুমে তার প্রস্থান হয়েছিল তখন ভালো করে রুম পরখ করে নিয়েছিল সে। হাতের ডান পাশে সাদা ফকফকা দেওয়ালে সুইচ বোর্ড দেখতে পেয়েছিল। দেওয়ালে হাতে স্পর্শ করে তা অনুসরণ করে সুইচ বোর্ড খুঁজে সুইচ টিপতে লাগলো। অসংখ্য সুইচের মেলা। কয়েকটা সুইচ টেপার পরও বাতি জ্বলছে না, তাই এক এক করে সব সুইচ টিপতে লাগলো। এমন করতে করতে একসময় কয়েকটা বাতি জ্বলে গেল।
বাতি জ্বলার সাথে সাথে শান্তির এক নিঃশ্বাস ত্যাগ করলো হুর। বেখেয়ালিভাবে খাটের দিকে তাকাতেই হতবিহবল হয়ে গেল। আশ্চর্য চোখ বড় বড় হয়ে এলো। খাটের অনেকটা জায়গা জুড়ে শুয়ে আছে রুদ্ধ, পিঠ তার ওপরে, হেয়ার স্টাইল দয়ের মতো। এতে আশ্চর্য হলো না হুর। সে তো আশ্চর্য হয়েছে রুদ্ধের পরনের কাপড় দেখে। বিশাল লম্বা শরীর জুড়ে শুধুমাত্র ছোট একটি প্যান্ট পরে আছে সে, যাকে বলা হয় আন্ডারওয়্যার। দুধ সাদা ফর্সা চামড়ার কালো রঙা আন্ডারওয়্যার শরীরের সাথে যেন ফুটে উঠেছে। আরেকটি জিনিস খেয়াল করতে আরও আশ্চর্য হলো সে, রুদ্ধের শরীরে লোমের অস্তিত্ব নেই। যেখানে পুরুষদের লোম মহিলাদের থেকে অত্যাধিক বড় হয়, সেই জায়গায় লোমের ছোট কণাও রুদ্ধর শরীরে দেখতে পেল না। চোখ পড়ল এবার দুই হাতে। কোনোর নিচ অবধি দুই হাতে কালো এবং নীল রঙের বড় বড় ট্যাটু করা। সম্ভবত কোনো ডিজাইন হবে, তবে উল্টো হয়ে শুয়ে থাকার কারণে ডিজাইনগুলো বুঝতে পারছে না সে। রুদ্ধকে আর এভাবে দেখতে পারল না হুর। এলোমেলো হয়ে আসছে তার মস্তিষ্ক, থরথর করে কাঁপছে শরীর। পিছন ঘুরে বড় বড় নিঃশ্বাস নিতে লাগলো। এলোমেলো পা ফেলে দরজার দিকে যেতে নিলেই দেওয়ালের সাথে লেগে থাকা ছোট্ট টেবিলের ওপর ফুলদানি দুর্ভাগ্যবশত হুরের হাত লেগে পড়ে গেল। বিকট শব্দ হলো। কাচের ফুলদানি, তার মধ্যে 6 থেকে 7টা কালো গোলাপ রাখা ছিল, যা এখন ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। বিকট শব্দে ধরফুরিয়ে ঘুম থেকে উঠে বসে গেল রুদ্ধ। সামনে তাকিয়ে দেখলো হুর দাঁড়িয়ে আছে। হুরকে দেখে চমকে গেল। ফ্লোরে পড়ে থাকতে দেখলো ফুলদানি, যা ভেঙে এখন চোরমার। হুর ভয়ে ভয়ে রুদ্ধের দিকে তাকালো। ভয় মিশ্রিত কণ্ঠে বলল, সরি, আমি ইচ্ছে করে ফেলিনি, ভুলে পড়ে গিয়েছে। ঘুম পূরণ না হওয়ায় চোখ লাল হয়ে আছে রুদ্ধের। গতকাল রাতে অনেক দেরি করে ঘুমিয়েছে, মাঝরাত বলা যায়। মাথাটাও ঝিম ধরে রয়েছে, টিসটিস করে ব্যথা অনুভব হচ্ছে। এক হাত মাথায় ধরে আধো আধো চোখ খুলে রুদ্ধ প্রশ্ন করল, তুমি এখানে কি করছো? রুদ্ধের গলার শাসনে বুঝতে পারল রুদ্ধ তার উপর ক্ষিপ্ত নয়, তাই ভয় কমে আসলো হুরের। মিনমিন করে বলল, আসলে আমি আপনার সাথে কথা বলতে এসেছিলাম। থেমে গিয়ে চোখ ফ্লোরের দিকে রেখে হাত কচলাতে কচলাতে আবার মিনমিন স্বরে বলল, আপনি প্লিজ গায়ে কিছু জড়িয়ে নিন। ঈষৎ ভ্রু কুচকে এলো রুদ্ধের। পুরোপুরিভাবে চোখ খুলে চোখ বুলালো নিজের উদাম গায়ে। নিজের এই অবস্থা দেখে নিজেই ভরকে গেল। গলা খাকারে দিয়ে পাতলা কম্বল নিজের কোমর অবধি ঢেকে নিল। তারপর আদেশের স্বরে বলল, তুমি নিচে অপেক্ষা করো, আমি আসছি। ফ্লোর থেকে চোখ তুলে রুদ্ধের দিকে এক নজর তাকালো। প্রথমে চোখ গেল তার খালি বুকের ওপর। হাতের সাথে সাথে ঘাড়, গলা এবং বুকের একটু ওপরের দিকেও ট্যাটু দ্বারা আবৃত। দেখতে খুবই ভালো লাগছে, তবে এক নজরের ব্যবধানে বুঝতে পারল না ট্যাটুগুলোর ডিজাইন। আর এখানে দাঁড়িয়ে থাকার শক্তিও পেল না হুর। দ্রুত পা চালিয়ে চলে গেল নিচে। ড্রয়িং রুমে বসে অপেক্ষা করতে লাগলো। 10 মিনিট পার হলো, তাও রুদ্ধ আসছে না। হাত ঘড়িতে সময় দেখে নিল হুর। ক্লাসের সময় হয়ে যাচ্ছে। হুর ভাবলো আর অপেক্ষা করবে না, তাই বসা থেকে উঠে দাঁড়ালো। কাঁধে ব্যাগ ঝুলিয়ে চলে যেতে নিলে রুদ্ধের ডাকে থেমে গেল। কোথায় যাচ্ছ? পিছন ঘুরে রুদ্ধের দিকে তাকিয়ে তাড়াহুড়ো করে বলল, কলেজের জন্য অনেক লেট হয়ে যাচ্ছে। কিছু বলতে চাচ্ছিলে তুমি? এখন বলার সময় নেই, কলেজ থেকে ফিরে বলবো। আসো। হাঁটতে লাগলো রুদ্ধ। পিছে আসছে হুর। গাড়ির কাছে এসে রুদ্ধ হুরকে বসতে বলল। সময় ব্যয় করল না হুর, বসে পড়ল। মিডিয়াম স্পিড রেখে গাড়ি চালাচ্ছে ড্রাইভার। রুদ্ধ জিজ্ঞেস করলো, এখন বলো। রুদ্ধের দিকে তাকাতে লজ্জা করছে হুরের। রুদ্ধের কথা ভাবলেই তখনকার দৃশ্য ভেসে ওঠে চোখের সামনে। একটা মানুষ কিভাবে শুধু আন্ডারওয়্যার পরে ঘুমাতে পারে, তাই তো আশ্চর্যের ব্যাপার। মাথা নত করে হুর বলল, আজ মিমের জন্মদিন, আমাদের সবাইকে ইনভাইট করেছে, সন্ধ্যায় যেতে বলেছে। সিটে গা এলিয়ে কড়া গলায় বলল, ড্রাইভারকে নিয়ে যাবে? আর কতক্ষণ লাগবে আসতে? হুর ভেবে বলল, অনুষ্ঠান তো সন্ধ্যার পর শুরু হবে, শেষ হতে প্রায় অনেক সময় লাগতে পারে। আমায় কল করবে, নিতে আসবো আমি। লজ্জা ভুলে রুদ্ধের মুখের দিকে তাকিয়ে রইল হুর, যেন সে একথা বিশ্বাস করতে পারছে না। পরক্ষণেই ভাবলো তার তো কোনো ফোন নেই, তাহলে রুদ্ধকে ইনফর্ম করবে কিভাবে। রুদ্ধেরও মনে পড়ল ফোনের ব্যাপারটা, তাই নিজ থেকেই বলল, ও তোমার তো আবার ফোন নেই। আচ্ছা, আমি লাঞ্চের সময় নিয়ে আসবো। মৌন রইল হুর। কথা বলার মতো কিছু খুঁজে পেল না। হুরকে কলেজে পৌঁছে দিয়ে রুদ্ধ চলে গেল তার অফিসে। রুদ্ধ তার কথা মতো লাঞ্চের সময় হুরের জন্য লেটেস্ট মডেলের একটি ওপো ফোন নিয়ে আসলো। খাবার টেবিলে একে অপরের মুখোমুখি হয়ে বসেছে দুজন। রুদ্ধ হুরের জন্য আনা ফোনটি সামনে গিয়ে বলল,
এখানে সিম কার্ড এবং সব কিছু সেট করা আছে। কন্ট্যাক্ট লিস্টে আমার নাম্বার সেভ করা আছে। তোমার বান্ধবীদের নাম্বারও অ্যাড করে নিও। ফোন হাতে নিল হুর। কুচকুচে কালো কালার, তবে দেখতে ভীষণ সুন্দর। আনন্দিত হয়ে গেল তার মন। দ্রুত খাবার শেষ করলো। উদ্দেশ্য রুমে গিয়ে ফোনের দিকে অপলক চেয়ে থাকা, তবে মন বিষণ্ণ হয়ে গেল। কখনই সে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেনি, তবে কল রিসিভ করতে এবং কাটতে জানে। তাছাড়া কোনোদিন হাতে ছুঁয়েও দেখেনি। বাবার একটা বাটন ফোন ছিল, সেটা দিয়ে গুরুত্বপূর্ণ আলাপন হতো। বিষণ্ণ মন ঝটপট করে প্রফুল্ল হয়ে গেল। লিলি বা জেরিনের কাছ থেকে শিখে নিতে পারবে এই আশায়, কারণ তাদেরকে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে দেখেছে ওর। বেসিনে হাত ধুয়ে ফোন নিয়ে দৌড় মারল রুমের দিকে। রুদ্ধ হাঁ করে তাকিয়ে রইল হুরের পানে। মেয়েটা রাক্ষসের মতো খেয়ে ফুরুত হয়ে গেল। দেয়ালে থাকা বড় ঘড়িতে 5টা বাজতে চলল, আর এদিকে হুর কি পড়বে তা ভাবছে। কিছু ভাবতে না পেরে লিলি আর জেরিনকে ডাক দিল। দুইজনেই একত্রে রুমে প্রবেশ করলো। লিলি জিজ্ঞেস করলো, কি হয়েছে হুর, ডাকলে কেন? ইনোসেন্ট হয়ে আসলো হুরের মুখ। বলল, আবু প্লিজ তোমার ড্রেস সিলেক্ট করে দাও না। লিলি আয়েশ করে হুরের বিছানায় বসলো। জেরিন চলে গেল আলমারির কাছে। বেছে বেছে একটা কফি কালার লং গাউন বের করলো। বিছানায় ছড়িয়ে ভালো করে দেখে বলল, এটাই পরো, সুন্দর লাগবে তোমার উপর। জলদি ড্রেস পরে আসো, আমি তোমায় আজ সাজাবো। হুর গাউন হাতে নিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, ভূতের মতো লুক দেওয়ার ইচ্ছা আমার নেই। অপমানে থমথমে হয়ে এলো লিলির মুখ। লিলির ফেস রিয়াকশন দেখে হেসে দিল জেরিন। কিছু সময় পর ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। দুপুরে গোসল করার পর বেশিক্ষণ চুল খুলে রাখা হয়নি, তাই তো চুল এখনো ভেজা। খোপা করা চুলগুলো খুলে দিল হুর। লিলির কাছে এসে বলল, রেডি করে দাও আমায় আপু। লিলি মুখ বানিয়ে বলল, আমার কাছে সাজতে কেন আসছো? আমি না ভূতের মতো করে সাজাই? হেসে উঠল হুর। লিলির গাল টেনে দিয়ে আদরে স্বরে বলল, ভূত এবং পরী দুটোই তুমি সাজিয়ে দিতে পারো। এখন আমার ইচ্ছে হচ্ছে পরী সাজার। ফট করে আমায় পরী বানিয়ে দাও তো। ভেঙচি কেটে মুখ ফুলিয়ে লিলি বলল, শেষবারের মতো তোমায় সাজাচ্ছি, পরের বার কান্নাকাটি করে গড়াগড়ি খেলেও সাজিয়ে দিব না। কিছুক্ষণ হলো মিমদের বাসায় এসেছে হুর। রুদ্ধের কথা অনুযায়ী ড্রাইভারকে নিয়েই এসেছে। সিম্পলভাবে লিলি তাকে সাজিয়ে দিয়েছে, তবে লম্বা ঘন চুলগুলো ছেড়ে রেখেছে। অজুহাত চুল ভেজা। লিলির কথা শুনতে চায়নি হুর। সে আপ্রাণ চেষ্টা করেছিল চুল বেঁধে আসতে, কিন্তু জেরিন আর লিলির সাথে ও পেরে উঠতে না পেরে চুল ছেড়েই রেখেছে। চুল ছাড়া অবস্থাতে নাকি তাকে দেখতে পুরো হুড়পড়ি লাগছে। ঘরের মধ্যেই আয়োজন করা হয়েছে মিমের জন্মদিনের অনুষ্ঠান। আশেপাশের কিছু আত্মীয় এবং বন্ধুবান্ধবদের নিয়ে জন্মদিন সেলিব্রেট করতে চায় সে। মুক্তা, স্নেহা, হুর চলে আসলেও 3 বন্ধুর এখনো খবর নেই। যেই না স্নেহা হুরকে জিজ্ঞেস করবে আকাশদের কথা, সেই মুহূর্তে দরজা দিয়ে আকাশ, ফিহান আর শিহাব আসতে লাগলো। 3 জন এসে থামলো স্নেহা আর হুরের কাছে এসে। আকাশ চোখ ফেরাতে পারছে না হুরের দিক থেকে। হুর স্বাভাবিকভাবে তার কাছে আসলে চোখ ফেরানো মুশকিল হয়ে যায় আকাশের। তার উপর আজ হুড়পড়ি সেজে এসেছে। হঠাৎ খেয়াল গেল হুরের চুলের দিকে। দেখা মাত্রই হতভম্ব হয়ে গেল। চোখের পলক ফেলতে ভুলে গেল। আকাশকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সবাই আকাশের দিকে তাকালো। আকাশের চোখ অনুসরণ করে সবাই হুরের চুলের দিকে তাকালো। আশ্চর্য হয়ে গেল ফিহান আর শিহাব। আশ্চর্য হয়ে বলল, ও মাই গড হুর, তোমার চুল এত বড়, এতদিন তো দেখতেই পেলাম না। অস্বস্তি হতে লাগলো হুরের। নিজের সৌন্দর্য আর চুলের প্রশংসা পেতে বরাবরই তার অস্বস্তি হয়। অস্বস্তির জন্য কোনো কিছু বলতেও পারছে না সে। স্নেহা ফিহান আর শিহাবকে আশ্চর্য হতে দেখে দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমাদের মতো আমিও আশ্চর্য হয়েছিলাম। কিছুক্ষণ তো ঘোর কাটিয়ে উঠতে পারিনি। উফ, তোমরা কি শুরু করে দিলে বলো তো? আমরা এখানে মিমকে উইশ করতে এসেছি, সেলিব্রেশন করতে এসেছি। তোমরা তা না করে আমার পিছে পড়ে গেলে। এখন চলো সবাই একবার মিমকে উইশ করে আসি। একজোট হয়ে গিয়ে মিমের কাছে চলে গেল সবাই। এক এক করে মিমকে সবাই উইশ করছে এবং তার হাতে গিফট দিচ্ছে। হুড়ো আসার সময় মিমের জন্য মাঝারি সাইজের একটি টেডি বিয়ার এবং চকলেট বক্স নিয়ে এসেছে। র্যাপিং পেপার দিয়ে সুন্দর করে দোকানদার টেডি বিয়ার এবং চকলেট দুটো প্যাক করে দিয়েছে। রুদ্রের কিছু টাকা হুরের কাছে ছিল, সেটা দিয়েই হুর মিমের জন্য গিফট কিনেছে। ছোট সাউন্ড বক্সে গান বাজছে। ছোট বাচ্চারা গানের সাথে সাথে কোমর দুলিয়ে নাচ এবং হৈ হৈ করছে। ওরা সবাই সোফায় বসে কোল্ড ড্রিঙ্কস হাতে নিয়ে গল্প করছে এবং মোমেন্টটাকে এনজয় করছে। হুর কখনো এর আগে বার্থডে পার্টিতে আসেনি।
যদিও বার্থডে পার্টিটা খুবই ছোটোমোটোভাবে আয়োজন করা হয়েছে, তবে এটাই যেন হুরের জন্য অনেক বড় একটা পার্টি। কারণ তাদের বংশে জন্মদিন পালন করা নিষেধ, তাই কখনো নিজেদের জন্মদিনের উৎসব এবং কি কারো বার্থডে পার্টিও এনজয় করেনি সে। কারণ হুরের বাবা এসব পছন্দ করেন না। কথার তালে তালে আকাশ বারবার আর চোখে হুরকে দেখে যাচ্ছে। আকাশের ভালো লাগে যখন হুর খিলখিল করে হাসে এবং দাঁত কেলিয়ে হাসে, তখন তার গালে টোল পড়ে। তখন তার হাসি এবং টোল পড়ার দৃশ্যটা হৃদয় কাঁপিয়ে দেওয়ার মতো অবস্থা, যা এখন ঘটছে আকাশের সাথে। তৃষ্ণা মিটে যাওয়ার বদলে আরও বেড়ে যাচ্ছে। এই বয়সে সবারই আবেগ কাজ করে, তার বেলাতেও হয়তো আবেগই কাজ করছে। এমনটা ভেবেই ঝিম ধরে বসে রইল সে। কেক কাটার পর খাবারের জন্য বসানো হলো সবাইকে। বিরিয়ানির সাথে আছে মুরগির রোস্ট, সালাদ, বোরহানি। হুর সব কিছু খেলো, বোরহানি খেলো না। বোরহানি খেলেই তার বমি পায়, তাই এটা স্কিপ করলো। অনুষ্ঠান যখন শেষ মুহূর্তে, তখন হুর পার্স থেকে নিজের ফোন বের করে রুদ্ধকে কল করলো। রুদ্ধ জানালো সে কিছুক্ষণের মধ্যে চলে আসবে। হুর অপেক্ষা করতে লাগলো রুদ্ধর জন্য। রাত এখন 11টা বাজে। 4 ভাগের 1 ভাগ মেহমান আগেই চলে গিয়েছে। হুরের সাথে হুরের বন্ধু বান্ধবরাও একসাথে বের হবে ভেবেছে। তাতেই সবাই রুদ্ধের জন্য অপেক্ষা করতে লাগলো। প্রায় কিছুক্ষণ অতিক্রম হওয়ার পর হুরের ফোনে রুদ্ধের কল আসে। ফোন রিসিভ করলেই শুনতে পায়, বাইরে আসো। মিম এবং মিমের ফ্যামিলিকে বিদায় জানিয়ে বের হয়ে পড়ে হুর। হুরের সাথে সাথে স্নেহা, মুক্তা, ফিহান, আকাশ তারাও বের হয়। রুদ্ধ গাড়ি থেকে নেমে গাড়ির অনেকটা দূরে দাঁড়িয়ে ফোন আলাপ করছে, তবে চোখ তার স্থির হয়ে আছে সামনে থাকা বিল্ডিংটির ওপর। বিল্ডিংয়ের মেন গেট থেকে হুর যখন বের হচ্ছিল, তখন রুদ্ধের চোখ হুরের ওপর আটকে গেল। এতক্ষণে চলাচল হতে থাকা ঠোঁট ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। পরস্পর মিলিত হলো দু ঠোঁট। ফোনের অপর পাশে থাকা ব্যক্তিকে কোনো কিছু না বলেই ফোন কান থেকে সরিয়ে বিনা দেখেই কেটে দিল। কথা বলতে বলতে গেট থেকে বেরিয়ে রুদ্ধের সামনে আসছে হুর। ঠোঁটে তার ইয়া বড় চওড়া হাসি। কথা বলার মাঝে মুক্তা দূরে থাকা রুদ্ধের দিকে এক নজর তাকিয়ে হুরকে উদ্দেশ্য করে বলল, বোন, আজকের মতো বিদায়। যা তুই এখন, তোর মুখ লটকানো কাজিন চলে এসছে। ব্যাটার উপর মনে মনে ফিদা হয়ে গেলেও লটকানো মুখ দেখে প্রেমে পড়তে পারলাম না। হেসে দিল উপস্থিত সবাই। হাসির শব্দ এবার বেশি ছিল, তাই তো দূরে থাকার পরও রুদ্ধ শুনতে পেল। বিল্ডিংয়ের বাইরে থাকা ল্যাম্পপোস্টের হলুদ বাতির আলো সবার মুখে উপচে পড়ছে। হলুদ বাতির কিরণ হুরের মুখের ওপর পড়তেই সৌন্দর্য যেন আরও বৃদ্ধি পেল। মুক্তার একটু বিনোদন দেওয়ার জন্য পুনরায় বলে উঠল, বোন, তোর ওই লটকানো কাজিন রে মাঝে মাঝে কৌতুক শোনায় একটু হাসাইস, নাইলে এই না হাসার কারণে কত মাই আছে তারে প্রত্যাখ্যান করব, তা গুইনাও কুলাইতে পারবে না। ব্যাটার লইগা বড্ড মায়া হয় আমার, তাই তো সম্পর্ক ছাড়াই ফ্রিতে সাজেশন দিয়ে দিলাম। মুক্তার রসিকতা শুনে আবার হাসির রোল পড়ে গেল। হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে গেছে। পেটে ব্যথা অনুভব হতেই হুর পেটে এক হাত চেপে ধরল। তার চোখে পানি টলমল করছে, অতিরিক্ত হাসার ফল। আকাশ শব্দ করে না হাসলেও মাঝে মাঝে মুচকি হাসছে এবং ঠোঁট এলিয়ে হাসছে। হুরের অবস্থা শোচনীয় দেখে আকাশ সবাইকে থামিয়ে বলে, হুর, এখন তোমার খাওয়া উচিত। তোমার কাজিন তোমার জন্য অপেক্ষা করছে। কাল আবার দেখা হবে। আল্লাহ হাফিজ। নিজের হাসি নিয়ন্ত্রণে এনে বিদায় জানালো সবাইকে। তারপর সামনে এগিয়ে চলে আসলো রুদ্ধের কাছে। হুর হাসি বন্ধ করে দিলেও তার মুখে হাসির রেশ রয়ে গেছে। নিষ্পলকভাবে হুরের দিকে তাকিয়ে রইল রুদ্ধ। সামনে থাকা ছোট বেবি হেয়ার ঠিক করতে করতে হুর বলল, চলুন। কান অব্দি হুরের কথা পৌঁছেছে কিনা তা বোঝা গেল না। সে আগের চাহনি নিয়ে হুরের দিকে তাকিয়ে রইল। তাকে স্ক্যান করতে লাগলো। হালকা করে মুখে ফাউন্ডেশন লাগানো, যা হুরের স্কিন টোনের সাথে ম্যাচ করেছে। দেখতে খুবই ন্যাচারাল মনে হচ্ছে। চোখে হালকা করে কাজল দেওয়া, হালকা করে ব্লাশ এবং হাইলাইটারও দেওয়া আছে। ঠোঁটে নুট কালার লিপস্টিক, কানে বড় বড় লম্বাটে দুল। হেয়ার স্টাইলের দিকে নজর পড়তেই কপালে ভাঁজ পড়ল তার। সেভাবেই প্রশ্ন করল, তোমার চুল খোলা কেন? সরলতার সহিত উত্তর দিল হুর, লিলি আপু জোর করে ছেড়ে দিয়েছে। চুল ভেজা ছিল, তাই আমিও আর বারণ করিনি। দ্বিতীয়বার যেন আমি আর তোমার চুল ছেড়ে বাহিরে যেতে না দেখি। বাড়িতে যতক্ষণ থাকবে চুল ছেড়ে থাকবে। ফ্যানের নিচে কিছুক্ষণ বসে থাকবে, চুল এমনিতেই শুকিয়ে যাবে। তাতে যদি না হয় আমি হেয়ার ড্রায়ার অর্ডার করে দিব, সেটা ব্যবহার করবে। তাড়াহুড়ো করে হুর বলল, না না না, আমার হেয়ার ড্রায়ারের দরকার নেই। শুনেছি হেয়ার ড্রায়ার ব্যবহার করলে চুল ক্ষতি হয়। আমি চাই না আমার চুলের ক্ষতি হোক। কপালের ভাঁজ শিথিল হয়ে আসলো রুদ্ধের। শান্ত দৃষ্টিতে হুরের দিকে তাকিয়ে আবার বলল,
চুল ছেড়ে রাখার মতো দ্বিতীয়বার ভুল আর তুমি করবে না, না হলে সেদিনই তোমার চুল কুচি কুচি করে কেটে নাপিতের কাছে বিক্রি করে দেব। কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল হুর। সামান্য চুল ছেড়ে দেওয়ার দায়ে চুল কেটে নাপিতের কাছে বিক্রি করে দেবে, তা ভেবে হতবাক হয়ে গেল। ভুলটা তো এত বড়ও না যে চুল বিক্রি করে দেবে। মনে মনে নিজের সাথে কথা বলতে লাগলো হুর। আচ্ছা, উনি আমার চুল বিক্রি করে কি করবেন? চুল বিক্রি করলে তো টাকা পাওয়া যায়। সামান্য কিছু টাকার জন্য উনি আমার চুল বিক্রি করে দেবেন? কোনো অংশতে তাকে গরিব বলে মনে হয় না। রাজপ্রাসাদের মতো বাড়ি, আলিশান কয়েকটি গাড়ি এবং চামচিকারাও আছে। তাহলে শুধু শুধু আমার চুলের পেছনে কেন পড়ল? মনের ভেতরে এসব প্রশ্ন জমিয়ে রাখতে না পেরে মুখে প্রশ্ন করে বসলো। আপনাকে তো কোনো অংশে গরিব বলে মনে হয় না, তাহলে আপনি কেন আমার চুলের পেছনে পড়ে গেলেন? আর চুল বিক্রি করেই বা কত টাকা পাবেন? তার থেকে বরং এটাই ভালো হবে যে আপনি আমার চুলকে রেহাই দিয়ে দিন। হুরের কথা শুনে তীক্ষ্ণ দৃষ্টিতে রুদ্ধ হুরের দিকে তাকালো। আকস্মিক রুদ্ধের ফেস রিয়াকশন চেঞ্জ হতে দেখে ফ্যাল ফ্যাল করে রুদ্ধের দিকে তাকিয়ে রইল হুর। সেসব তোয়াক্কা না করে রুদ্ধ হুরকে ধমকে বলল, চুপচাপ গাড়িতে বসো। বাধ্য মেয়ের মতো হুর গাড়িতে বসতে যাচ্ছিল। বাদ সাধল রুদ্ধ, হুরকে থামিয়ে দিয়ে বলল, সামনে বসো, সাথে ড্রাইভার আসেনি। অবাক নয়নে চেয়ে হুর প্রশ্ন করল, আপনি গাড়ি চালাতে পারেন? বাঁকা চোখে হুরের দিকে তাকিয়ে রুদ্ধ উত্তর দিল, বিমানও চালাতে পারি। শুধু গাড়ি আর বিমান কেন, আমি গরুর গাড়ি, রেলগাড়ি, ঠেলা গাড়ি, ঘোড়ার গাড়ি সবই চালাতে পারি। বিস্ময় হতবাক হুর। হাঁ হয়ে গেছে তার মুখ। তৎক্ষণাৎ মুখে হাত চলে গেছে। বিস্ময় নিয়ে প্রশ্ন করল, সত্যিই আপনি এত কিছু চালাতে পারেন? হতাশ হলো রুদ্ধ। আর কথা বলতে মন চাইল না, তাই কথা না বাড়িয়ে ড্রাইভিং সিটে বসে পড়ল। ঠোঁট টিপে হেসে হুর ফ্রন্ট সিটে বসে পড়ল। ব্যাপক মজা পেয়েছে সে রুদ্ধের সাথে কথা বলে। রুদ্ধ যে তার সাথে ফাইজলামি করছিল তা সে আগেই ধরতে পেরেছিল, কিন্তু মজা নেওয়ার জন্য কাহিনীটা একটু দীর্ঘ করল। গাড়িহীনা রাস্তা দিয়ে গাড়ি এগিয়ে নিয়ে যাচ্ছে রুদ্ধ। জানালার কাচ নামানো, শাঁসা করে ঠান্ডা বাতাস গাড়ির ভিতরে প্রবেশ করছে, ছুঁয়ে দিচ্ছে দুজনের মুখ। শীতল হয়ে যাচ্ছে সর্বাঙ্গ। এই মুহূর্তে একটা সফট মিউজিকের গান শুনলে মন্দ হয় না। সফট মিউজিকের একটা গান প্লে করলো রুদ্ধ। ওর জানালার বাইরে মাথা একটু বের করে আকাশের দিকে তাকিয়ে দৃষ্টি বদল না করে চাঁদ দেখে যাচ্ছে। চাঁদের আশেপাশে তারার অস্তিত্বও আছে। তখনই কর্ণকুহরে ভেসে আসলো গানের কিছু লাইন। জরা জরা महकता है आज तो मेरा तन बदन मैं प्यासी हूँ मुझे भर ले अपनी बाहों में। দৃষ্টি জানালার বাইরে থেকে সরিয়ে রুদ্ধর দিকে তাকালো হুর। এই গানের অর্থ সে ভালোভাবেই জানে। কিছুদিন আগে মুক্তা তাকে এই গানটি শুনিয়েছিল তার মোবাইল ফোনে এবং গানের অর্থসমূহ বুঝিয়েছিল। রুদ্ধের দিকে তাকিয়ে কিছুটা লজ্জা পেল সে। লজ্জায় মাথা নত করে দৃষ্টি আবার বাহিরের দিকে রাখল। হুরের লজ্জারাঙা চেহারায় আয়না বারবার দেখছে রুদ্ধ। রোমাঞ্চকর গান, সাথে পাশে বসা আগুন সুন্দরী রমণী। নিস্তব্ধ পরিবেশ, টান টান উত্তেজনা কাজ করছে রুদ্ধের শরীরে। ক্ষণে ক্ষণে বিচলিত হচ্ছে তার মন। বড় বড় কয়েকবার শ্বাস নিল, লাভ হলো না। ফাঁকা রাস্তার সাইড দিয়ে গাড়ি থামালো। গাড়ি থেকে বের হয়ে গেল। দুহাত মুট করে রাস্তার মাঝে পায়চারি করতে লাগলো। ইতিমধ্যে গায়ের কালো শার্ট ভিজে গেছে। রুদ্ধকে হঠাৎ বিচলিত হতে দেখে ঘাবড়ে গেল হুর। মনে করলো তার শরীর খারাপ করছে, তাই কোনো কিছু বিবেচনা না করে গাড়ি থেকে নেমে দাঁড়ালো সে। রুদ্ধের কাছে এসে বিচলিত স্বরে প্রশ্ন করল, কি হয়েছে? হাঁসফাঁস করছেন কেন? আপনার শরীর খারাপ করছে? কাউকে ডাক দেব আমি? হুরের দিকে না তাকিয়ে রুদ্ধ উত্তর দিল, এখান থেকে যাও, কাউকে প্রয়োজন নেই আমার। গাড়িতে গিয়ে বসো, আমায় একা ছেড়ে দাও। মন মানল না হুরের। এই প্রথম রুদ্ধকে সে অশান্ত হতে দেখল। ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছে সে। কিছু সময়ের ব্যবধানে বিধ্বস্ত অবস্থা তার। রুদ্ধ তাকে একা ছেড়ে দিতে বললেও হুর তাকে একা ছাড়ল না। হুর আবার বলে, আপনাকে দেখতে মোটেও সুবিধার মনে হচ্ছে না। আপনি বলুন আপনার কি সমস্যা হচ্ছে, আমি হেল্প করার চেষ্টা করব। এবার মাথা তুলে হুরের দিকে তাকালো রুদ্ধ। লালচে মুখ নিয়ে প্রশ্ন করল, হেল্প করবে তুমি আমার? বহুদিনের তৃষ্ণার্ত পথিক সে, তাই হুরের ওষ্টের মাঝে নিজ পিপাসা মিটাচ্ছে।
হুর রুদ্ধের দিকে চোখ বড় বড় করে চেয়ে আছে। যখন বুঝলো রুদ্ধ এক্স্যাক্টলি তার সাথে কি করছে, তখন রুদ্ধকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করলো। নিজের কাছে বাধা পড়ায় চোখ বন্ধ রাখা অবস্থাতেই চোখ কুঁচকে আসে রুদ্ধের। চোখ খুলে হুরের দিকে তাকিয়ে হুরের কোমর চেপে ধরে সামনে গিয়ে হুরকে গাড়ির সাথে চেপে ধরল। হুরের ডান হাত গাড়ির সাথে চেপে ধরে গভীরভাবে চুমু খেতে লাগলো। মাঝে মাঝে ঠোঁটে পুশ করে চুমু খাচ্ছে। 2 মিনিটের মতো ঠোঁটে চুমু খেয়ে গালে নিজের ঠোঁট বোলাতে লাগলো রুদ্ধ। হুরের যে গালে টোল পড়ে সেই গালে আলতো করে কামড় দিল। গালে কামড়ের অস্তিত্ব মনে হতেই ডান হাত রুদ্ধের কোমরে চেপে ধরল হুর। অপর গালে ঠোঁট চেপে কিছুক্ষণ সময় নিয়ে ঠোঁট ছাড়িয়ে নিল। আধারে পরপর 3টে চুমু দিয়ে হুরের কপালের সাথে নিজের কপাল ঠেকালো। ফোঁস করে নিঃশ্বাস ছাড়তে লাগলো। রুদ্ধের নিঃশ্বাস হুরের মুখে বাড়ি খাচ্ছে। আস্তে ধীরে চোখ খুলে তাকালো হুর। বিধ্বস্ত রুদ্ধকে এখন একটু শান্ত মনে হচ্ছে, তবে তার মন উথাল পাথাল হয়ে গেছে। এমন একটা পরিস্থিতির শিকার হতে হবে তাকে, তা আজীবনও কল্পনা করেনি। রুদ্ধ হুরকে গাড়ির সাথে চেপে ধরে তার 2 গালে হাত রাখলো। কোমল স্বরে বলল, তুমি হেল্প করতে চাইছিলে, তাই আর আমি দ্বিমত করিনি। থ্যাঙ্কস টু ইয়োর হেল্প। আজ সপ্তাহখানেক হলো হুর রুদ্ধ থেকে পালিয়ে বেড়াচ্ছে। সকালে রুদ্ধ ওঠার আগে নাস্তা সেরে চলে যায় কলেজে, এবং কি বিকালে লাঞ্চের সময় দ্রুত নিজের লাঞ্চ সেরে ঘাপটি মেরে রুমে বসে থাকে। সকাল এখন 9টা বাজে। হুর ফ্রেশ হয়ে কলেজ ড্রেস পরে ড্রেসিং টেবিলের সামনে চুল আঁচড়াচ্ছে। হাতের গতি বাড়িয়ে নিজ কাজ করছে। উদ্দেশ্য আজ রুদ্ধের ঘুম থেকে ওঠার আগে কলেজে যাওয়া। যেই না রেডি হয়ে দরজা অতিক্রম করে বের হবে, সেই মুহূর্তেই রুদ্ধ হুরের রুমে প্রবেশ করে। রুদ্ধের চোখ লাল হয়ে আছে। দেখে বোঝা যাচ্ছে কয়েকটা রাত সে নির্ঘুম কাটিয়েছে। আকস্মিক রুদ্ধকে তার রুমে দেখতে পেয়ে চমকে ওঠে হুর। চোখ বড় বড় করে রুদ্ধের দিকে তাকিয়ে রয়। রুদ্ধ ক্ষিপ্ত মেজাজ নিয়ে হুরের রুমে এসেছে। হুরের দিকে কয়েক পলক তাকিয়ে দরজা ঠাস করে আওয়াজ তুলে বন্ধ করে দেয়। দরজা লাগানোর শব্দে কেঁপে ওঠে হুর। মন বলছে ভয়ঙ্কর কিছু ঘটবে। রুদ্ধের ভয়ে কয়েক কদম পিছিয়ে এলো হুর। রুদ্ধ কঠিন দৃষ্টিতে তাকিয়ে আছে হুরের দিকে, যেন পারলে এই মুহূর্তে তাকে চিবিয়ে খেয়ে ফেলতে পারে। হুর শুধু রুদ্ধের মুখ আর উদম বুক দেখতে পাচ্ছে। ভয়ে চোখ নিচে নামাচ্ছে না। হুর যেদিন রুদ্ধকে আন্ডারওয়্যার পরে ঘুমাতে দেখেছিল, সেই দিন ধরে নিয়েছিল যে রুদ্ধ আন্ডারওয়্যার পরে ঘুমায়, তাই বুক থেকে নিচ অব্দি চোখ যাচ্ছে না। তার ধারণা এখনও রুদ্ধ আন্ডারওয়্যার পরে এসেছে। রুদ্ধের মুখশ্রী কঠিন হলেও গলার স্বর নিচু রেখে হুরকে প্রশ্ন করল, আমার কাছ থেকে পালিয়ে বেড়ানোর কারণ কি? আকাশ থেকে গড়াগড়ি করে পড়ল যেন হুর। রুদ্ধ তাকে জিজ্ঞেস করছে তার কাছ থেকে পালিয়ে বেড়ানোর কারণ কি। ব্যাপারখানে একটু হাস্যকর হয়ে গেল না? সে কি আদৌ বুঝতে পারছে না যে হুর তার থেকে কেন পালিয়ে বেড়াচ্ছে? এটা 5 বছরের বাচ্চা হলেও তো বুঝে যেত, কিন্তু এই ধামড়া লোকটা বুঝতে পারছে না। মনে মনে বিস্মিত হলেও চোখ মুখে তা প্রকাশ করল না। ফট করে মাথা নিচু করে নিল। গায়ের সাদা জামা 2 হাতে মুঠোয় নিয়ে খামচে ধরল। নিজের প্রশ্নের উত্তর না পেয়ে অসন্তুষ্ট হলো রুদ্ধ। হুরের সামনে এগোতে এগোতে দাঁতে দাঁত চিবিয়ে ধমকে বলল, এই কথার উত্তর দিচ্ছ না কেন? চমকে গেল হুর। মাথা নিচু করে আমতা আমতা করতে লাগলো। হুরকে মাথা নিচু করে থাকতে দেখে রুদ্ধ আরও রাগান্বিত হলো। মাথার চুল পিছে ঠেলে দিয়ে শান্ত গলায় বলল, লিফট ইয়োর হেড আপ। রুদ্ধের শান্ত গলার স্বর শুনে দ্রুত বেগে মাথা উঁচু করল হুর। রুদ্ধের চোখে চোখ রাখল সে। শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে রুদ্ধ। রুদ্ধের লালচে এবং শীতল দৃষ্টি দেখে হুরের জানতে ইচ্ছে হলো, কয়টি রাত আপনি নির্ঘুম কাটিয়েছেন? তবে পারল না। রুদ্ধ হুরের চোখে চোখ রাখা অবস্থাতেই ঠান্ডা মস্তিষ্কে এবং ঠান্ডা স্বরে পুনরায় জিজ্ঞেস করল, পালিয়ে বেড়াচ্ছিলে কেন? এ প্রশ্নের জবাব হুরের কাছে নেই, তাই নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। রুদ্ধের চোখ থেকে চোখ সরিয়ে নিল। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না রুদ্ধের চোখের দিকে। রুদ্ধের চোখ থেকে চোখ নিচে নামানোর সময় খেয়াল করলো রুদ্ধ 3/4 প্যান্ট পরে আছে। হাঁপ ছেড়ে বাঁচল এবং মনে মনে দোয়াও করে নিল সেই দিনের মতো বিব্রত পরিস্থিতির শিকার যেন দ্বিতীয়বার আর না হতে হয় তাকে। রুদ্ধের দৃষ্টি এখনও শীতল, পণ করে এসেছে যতক্ষণ না পর্যন্ত হুর তার প্রশ্নের উত্তর দেবে ততক্ষণ পর্যন্ত এক পাও নড়বে না। হুর যখন বুঝলো জবাব ব্যতীত রুদ্ধ যাবে না, তখন আমতা আমতা করে বলতে লাগলো, আমি আমি পালিয়ে বেড়াচ্ছিলাম না। রুদ্ধের কঠিন জবাব, মিথ্যা। কাচুমাচু করতে দেখা গেল হুরকে। নীরবতা ছেয়ে গেল কিছু সময়। খাপছাড়াভাবে রুদ্ধ বলল,
দেখো, সেই দিনের ঘটনার জন্য আমি মোটেও সরি নই, কজ সেদিন তুমি নিজেই আমায় হেল্প করতে চেয়েছিলে। আই আস্কড ইউ দ্যাট তুমি আমায় হেল্প করবে কি না। ইউ সেইড ইয়েস, দ্যাটস ওয়াই আমি নিজে থেকে হেল্প নিয়েছি তোমার। থেমে গেল কয়েক সেকেন্ড, আবার বলল, গত 1 সপ্তাহ ধরে তুমি যে ঢং করছো সেই ঢং আমি আর দেখতে চাচ্ছি না। তাই ভালোই ভালোই বলছি, আগে যেভাবে নর্মালি চলাফেরা করতে সেভাবেই করবে। আর আজ কলেজে যাবে না, বিকেলের সময় এক জায়গায় বের হব, রেডি হয়ে থাকবে। আর আরেকটা কথা, ওয়্যার ইজ ইয়োর ফোন? হুরেরও টনক নড়ল। সেও জানে না তার ফোন কোথায়, তাই চোখ বিছানার ওপরে রেখে ফোন খুঁজতে লাগলো। তবে দেখল না। হাত পা ব্যবহার করলেও বোধহয় ফোনটা বিছানাতেই পাওয়া যাবে, তাই সময় অপচয় না করে বিছানায় উঠে ফোন খুঁজতে লাগলো। কোণে থাকা বালিশের নিচে পাওয়া গেল। বিছানা থেকে নেমে রুদ্ধের মুখোমুখি আবার দাঁড় হলো। রুদ্ধ হাত বাড়িয়ে ফোন চাইল। বিনা বাক্যে রুদ্ধের হাতে ফোন দিল হুর। সাথে সাথেই রুদ্ধ ফোন আছাড় মেরে ভেঙে ফেলল। হতবিহ্বল হয়ে গেল হুর। 2 হাত মুখে চেপে ধরল। চোখ বড় বড় করে রুদ্ধের দিকে তাকালো। তার কি এমন দোষ যে তার ফোনকে মৃত্যুদণ্ড দিলেও তা জানতে ইচ্ছে হলো। সাদের ফোন নিজের চোখের সামনে চুরমার হতে দেখে ক্ষতবিক্ষত হয়ে গেল তার কোমল হৃদয়। নেত্রকোনায় পানি জমে আসলো। সাদা টাইলসে চুরমার হয়ে যাওয়া ফোনের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো স্বরে জিজ্ঞেস করলো, আপনি আমার ফোন কেন ভাঙলেন? নির্বিকারভাবে উত্তর দিল রুদ্ধ, যে ফোনে আমার কল রিসিভ হবে না সে ফোন আমি আস্ত রাখবো না। 1 বার নয়, 2 বার নয়, বারবার আমি তোমায় কল করেছি, মেসেজ করেছি, কিন্তু তুমি কি করলে? আমার কল রিসিভ করলে না, আমার মেসেজের রিপ্লাই দিলে না, তাই আমিও ফোনকে জীবিত রাখলাম না। ভ্যা ভ্যা করে কেঁদে দিল হুর। ফোনটা তার ভীষণ প্রিয় হয়ে উঠেছিল এই কয়দিনের মাঝে, আর এই ফোনটাই রুদ্ধ তার কাছ থেকে আলাদা করে দিল। কান্না থামার নাম নিচ্ছে না হুর। কান্না করতে করতে ফ্লোরে থাকা ফোনের কাছে গেল। ফ্লোর থেকে ফোনের টুকরো হাতে নিয়ে শব্দের তেজ টুকরে উঠল। কাঁদতে কাঁদতে বলল, কেন করলেন আপনি এমন? উত্তর দিল না রুদ্ধ। ভাবলেশীনভাবে হুরের দিকে তাকিয়ে নিজ বক্তব্য দিল, রেডি থাকবে বিকেলে, এখন আমি ঘুমোতে যাচ্ছি, খুব ঘুম পাচ্ছে আমার। রুম ত্যাগ করল রুদ্ধ। এদিকে হুর ফ্লোরে বসে ফোনের টুকরো হাতে নিয়ে কাঁদতে লাগলো। থামাথামির নাম নেই। হাজার কান্না করেও যে সে এখন তার প্রাণপ্রিয় ফোন পাবে না তা ভালো করে বুঝতে পারল। কিন্তু কান্না থামাচ্ছে না সে, থামাতে ইচ্ছে করছে না। ধারণা এই যে কান্না করলে মনের দুঃখ কেটে যাবে, তাই তো মূল্যবান অশ্রুকণা বিসর্জন দিচ্ছে সে। কান্না করতে করতে চোখ ব্যথা হয়ে গেছে, তারপরও কান্না থামছে না। কান্নারত অবস্থায় ফ্লোর থেকে উঠে বিছানায় বসলো। হাতের তালু দিয়ে বারবার গাল ঘষা দিচ্ছে। চোখের পানি মোছার বৃথা চেষ্টা, কারণ গালের পানি মোছার সাথে সাথেই চোখ দিয়ে অনবরত আবার পানি পড়ছে। বিকেল। স্কার্টের সাথে কুর্তি পরেছে হোর, গলায় পেঁচিয়ে রেখেছে স্কার্ফ। সে এখন ড্রয়িং রুমের সোফায় বসে আছে, চেহারায় মলিনতার ছোঁয়া। কিছুক্ষণ আগে লিলি তাকে বলেছে রুদ্ধ তাকে রেডি হয়ে ড্রয়িং রুমে অপেক্ষা থাকতে। কথা অনুযায়ী সেও রেডি হয়ে ড্রয়িং রুমের সোফায় বসে আছে। জেরিন বাটিতে করে হুরের জন্য দই নিয়ে এসেছে। দইয়ের বাটিটি টেবিলের ওপর রাখার পরে দেখে হুর অন্যমনস্ক হয়ে বসে আছে, তাই জেরিন জিজ্ঞেস করে, কি হলো, তোমার মুখ লটকে আছে কেন? মন খারাপের জগৎ থেকে বেরিয়ে আসলো হুর। জেরিনের মুখ লটকানো কথা শুনে ভীষণ রাগ হলো। মুখ লটকানো তার দ্বারা সম্ভব না, এটা শুধু রুদ্ধই করতে পারে। তাই সে প্রতিবাদী স্বরে বলল, মুখ লটকিয়ে আমি থাকি না, মুখ লটকিয়ে থাকে আর তোমার ওই রুদ্ধ স্যার। কিঞ্চিত হাসলো জেরিন, ফিসফিস করে বলল, আসতে বলো, রুদ্ধ স্যার শুনতে পেলে তোমায় আস্ত রাখবে না। তীক্ষ্ণ চোখে জেরিনের দিকে তাকায় হুর, বলে, শুনলে শুনবে, আমি কি ভয় পাই নাকি তাকে? নিজের কথা শেষ করতেই পেছন থেকে শক্ত কণ্ঠ ভেসে আসে, ও রিয়েলি? আমায় ভয় পাও না? ধক করে উঠল হুরের মন। মনে হয় কেউ কামড়ে ধরেছে। হঠাৎই ভীষণ ভয় হতে লাগলো। কিছু সেকেন্ড পূর্বের বলা কথার বিপরীতে পরিণত হচ্ছে। ভয় তাকে জেঁকে ধরেছে। ভয় ভয় মুখশ্রী নিয়ে পিছন ফিরে চাইল সে। আঁখি পল্লবে ভেসে আসলো রুদ্ধের কঠিন চাহনি। হকচকিয়ে গেল হুর। বোকা বোকা হাসি দিয়ে বলল, আরে আপনি কখন এলেন? শক্ত কণ্ঠস্বর রুদ্ধের। যখন তুমি আমার নামে গীবত গাইছিলে। আমতামতা করতে লাগলো হুর। আর চোখে জেরিনের দিকে তাকালো। ঠোঁট টিপে সে হাসছে।
এতক্ষণের বাহাদুরি তার নিমেষেই শেষ হয়ে গেল। রুদ্ধকে ভয় পায় না বলে সে এখন ভেজা বিড়াল হয়ে গেল। বিষয়টা আসলেই লজ্জাজনক। সাফাই দেওয়ার জন্য কিছু বলার পূর্বেই রুদ্ধ আবার বলে, কাম উইথ মি। হেঁটে সামনে যেতে লাগলো রুদ্ধ। কাঁদো কাঁদো মুখ নিয়ে হুর জেরিনের দিকে তাকালো। নিজেকে অসহায় মনে হচ্ছে। হুরকে অসহায় অবস্থা দেখে দাঁত কেলিয়ে হাসলো জেরিন। উপহাস করে বলল, বিড়াল কখনো বাঘ হতে পারে না। রাগে জেরিনের চুল ছিঁড়তে ইচ্ছে করছে হুরের। তবে এই মুহূর্তে জেরিনের চুল ছিঁড়তে গেলে অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। আর এখন রুদ্ধের পিছনে না গেলে রুদ্ধ তাকে চিবিয়ে খাবে। তাই চুল ছেঁড়ার প্ল্যানটা স্কিপ করলো। রাগে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে ফ্লোরে শব্দ করে বাহিরে চলে গেল। রুদ্ধের গাড়ি থামলো এক রেস্টুরেন্টের সামনে। রেস্টুরেন্টের বাহিরে গাড়ি থামতেই হুর প্রশ্নপত্র নিয়ে রুদ্ধের দিকে তাকিয়ে রইল। রুদ্ধ বুঝলেও হুরের প্রশ্নের উত্তর দিল না, দেওয়া প্রয়োজন মনে করল না। গাড়ি থেকে নেমে দাঁড়ালো দুইজন। রেস্টুরেন্টের ভেতরে এগিয়ে যেতে লাগলো রুদ্ধ। পেছন পেছন গেল হুরও, এবং প্রতিবারের মতো এবারও তাদের পিছে আসতে লাগলো গার্ডস। হুর বুঝে উঠতে পারে না রুদ্ধ সবসময় গার্ডস নিয়ে কেন থাকে। হয়তো নিজের টাকা ওয়েস্ট করার মতো কোনো উপায় পায় না, তাই গার্ডসদের রেখে তার অ্যাকাউন্টে টাকা কমায়। এমনই চিন্তা ভাবনা হুরের। একটা টেবিলের সামনে আসতেই দেখলো একটা ছেলে এবং একটা মেয়ে বসে আছে। মেয়েটির পাশে বসা ছেলেটিকে দেখে রুদ্ধের কুঁচকে এলো। গম্ভীর স্বরে জিজ্ঞেস করলো, উনি কে, আর এখানে কি করছে? মেয়েটি বসা থেকে উঠে দাঁড়িয়ে মুচকি হেসে উত্তর দিল, হি ইজ মাই ইয়াঙ্গার ব্রাদার। এখানে আপনার একার আসার কথা ছিল? মিয়ে গেল তার মুচকি হাসি। আসলে মিটিং শেষে আমাদের দুজনকে এক জায়গায় যেতে হবে, তাই আর কি। আর কথা বাড়ালো না রুদ্ধ। হুরকে ইশারা করলো চেয়ারে বসতে। হুর বসলো। হুরের পাশের চেয়ারে রুদ্ধও বসে পড়ল। কিছু দূরে দাঁড়িয়ে আছে তার গার্ড। রেস্টুরেন্টের ভেতর চোখ বুলিয়ে নিল হুর। শেষ প্রান্তে থাকা দুটি টেবিলে মানুষ ভর্তি, বাকি পুরো রেস্টুরেন্ট ফাঁকা। মূলত রুদ্ধ এখানে মিটিংয়ে আসবে বলে রেস্টুরেন্ট পুরো ফাঁকা হয়ে আছে। চেয়ারে বসে রুদ্ধ বলল, সো মিস নেহা, কি বলতে চান আপনি? নেহা রুদ্ধের পাশে বসা হুরের দিকে এতক্ষণ তাকিয়েছিল। রুদ্ধের কথায় তার ঘোর ভাঙে। মেয়েটা সুন্দর, অত্যাধিক সুন্দর। মেয়ে হয়েও সে চোখ ফেরাতে পারছিল না। তাহলে ছেলেদের কী অবস্থা হবে তা ভেবে গলা শুকিয়ে আসলো। জানতে ইচ্ছে হলো মেয়েটির রুদ্ধের কে। রুদ্ধের প্রশ্নের জবাব দিল সে, আপনার কোম্পানির সাথে আমার কোম্পানির অফারটা মঞ্জুর করে নিলে আমি খুবই খুশি হতাম। সিরিয়াস হয়ে আসলো রুদ্ধের মুখশ্রী। আপনার কোম্পানির সাথে ডিলটা হয়ে গেলে আমি তেমন লাভবান হব কিনা তা সন্দেহ, কারণ আপনার কোম্পানির অবস্থা এখন খুবই খারাপ। যেখানে আমি অন্যান্য কোম্পানি থেকে 50% পাই, সে জায়গায় আপনার কাছ থেকে আমি 30%ও পাবো না। জেনে শুনে নিজের ক্ষতি করার মতো লোক আমি না। তাই আমার পিছে সময় অপচয় না করে অন্য কোম্পানির সাথে কথা বলুন। বোঝানোর মতো করে নেহা বলল, আমি মানছি আমার কোম্পানি দ্বারা আপনি তেমন লাভবান হবেন না, কিন্তু আপনার কোনো ক্ষতিও হবে না। আমার কোম্পানি কোন পর্যায়ে ছিল তা অবশ্যই আপনার অজানা নয়। শুধুমাত্র এই ডিলটা আপনি একটু স্যাক্রিফাইস করেন, পরবর্তী থেকে আপনি যত পার্সেন্ট চাইবেন ততই পাবেন। রুদ্ধ কিছুক্ষণ ভেবে বলল, আমি ভেবে দেখব। তো কি খাবেন বলুন? রুদ্ধ অগ্নিশর্মা হয়ে নেহার ভাইয়ের দিকে তাকিয়ে আছে, কারণ নেহার ভাই হুরের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। বিষয়টা খেয়াল করলো নেহা। ঘাবড়ে গিয়ে নিজের ভাইকে কনুই দিয়ে গুতা মারল। হকচকিয়ে হুরের দিক থেকে নজর সরালো আদনান। রুদ্ধ শীতল গলায় বলল, আপনাদের বোধহয় এক জায়গায় যাওয়ার কথা ছিল, আপনারা সেখানে যেতে পারেন। অন্য একদিন না হয় সময় করে কিছু খাবো। নেহা বুঝল রুদ্ধ তাকে এখান থেকে যেতে বলছে, তাই সেও আর অপেক্ষা করল না। ভাইকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল। নেহা আর আদনান যেতেই রুদ্ধ হুরের দিকে তাকালো। হুর শুরু থেকে শেষ অবধি দেখে গিয়েছে। যতটুকু বুঝেছে রুদ্ধ এখানে মিটিং করতে এসেছে, কিন্তু মিটিং তাকে নিয়ে কেন এসেছে তা বুঝতে পারল না। জিজ্ঞেসও করল না। রুদ্ধ হুরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি খাবে? হুর রেস্টুরেন্টের চারপাশ দেখতে দেখতে বলল, আমি এখন কিছুই খাবো না। রুদ্ধ নিজেই মেনু কার্ড নিয়ে ওয়েটারকে ডাক দিয়ে কিছু খাবার অর্ডার করলো। টেবিলে খাবার আসতে গার্ডকে কিছু একটা ইশারা করলো। গার্ড তা বুঝে রুদ্ধের টেবিলের সামনে আসলো। সেখান থেকে একটা খালি প্লেটে সব খাবার থেকে একটু নিল। তারপর সেইটা ওয়েটারকে ডাক দিয়ে খেতে বলল। ওয়েটার হতবম্ব হয়ে গেল, কারণ এর আগে কখনো তার সাথে এমন হয়নি। কেউ খাবারের অর্ডার দিয়ে সে খাবার আবার তাকে কেউ খেতে বলেনি। তাই বিস্ময় নিয়ে বলল। গার্ড বলল, স্যারের অর্ডার, তাই এই খাবার আপনাকে খেতে হবে। বিস্ময় নিয়ে খাবার খেলো ওয়েটার।
ওয়েটারকে ঠিকঠাক দেখে রুদ্ধ স্যান্ডউইচের চিকেন উইংস হুরের দিকে এগিয়ে দিল। হুর নিজেও অবাক হয়েছে এমন কাণ্ডে। নিজের অর্ডার দেওয়া খাবার ওয়েটারকে কে খেতে দেয় ভাই? হুরকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে রুদ্ধ রাশভারী কণ্ঠে বলল, খাও। সতর্কতা অবলম্বন করল রুদ্ধ। এই রেস্টুরেন্টে প্রথমবার সে এসেছে, তাও নেহা এখানে আসতে বলেছে, তাই রিস্ক নিতে চায়নি সে। এখানের কাউকেই সে চেনে না, শত্রুপক্ষের দল ছায়ার মতো লেগে আছে তার পিছে, তাই খাবারে সে সতর্ক হয়ে গেল। এমনিতেই তার চেনা পরিচিত রেস্টুরেন্ট অ্যান্ড কফি শপে তার চেনা পরিচিত মানুষ আছে, তাই তখন খাবার চেক করতে হয় না। যেহেতু এটা নতুন জায়গা এবং হুর সাথে আছে, তাই খাবার চেক করে নেওয়াটা জরুরি মনে করল। রেস্টুরেন্ট থেকে বের হয়ে রুদ্ধ এবং চলে আসলো একটি শপিং মলে। শপিং মলে কেন এসেছে হুরের এবার জানতে ইচ্ছে হলো, তাই নিজের মনে প্রশ্ন দমিয়ে রাখতে না পেরে জিজ্ঞেস করলো,